বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা বলতে গেলে কেউ শুনতে চায় না, অথচ কথায় কথায় সবাই বলে যে দেশটা শেষ হয়ে যাচ্ছে। সরকারের বাণিজ্য উপদেষ্টা বলেন যে পদ্মা সেতুর কারণে চালের দাম 20 টাকা বেড়ে গেছে। ভয়াবহ অবস্থা। বিএনপি নেতা তারেক রহমান নির্বাচনী বক্তৃতায় বলছেন যে এত ফ্লাইওভার কিংবা এক্সপ্রেসওয়ের দরকার ছিল না। ওদিকে অবৈধ ইউনূস সরকারের বাণিজ্য উপদেষ্টা যে কথা বললাম যে পদ্মা সেতুর কারণে নাকি চালের দাম বেড়েছে। শেখ হাসিনার শাসনামলে সাধারণ মানুষের জীবনেও যে দেশের অর্থনীতির ইতিবাচক প্রভাব পড়েছিল, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের অবৈধ শাসনামলে ধসে পড়া অর্থনীতির নেতিবাচক প্রভাব পড়েছে, সেটাই আজকে আলোচনার বিষয়। এবং আলোচনা করতে চাই অর্থনীতির বিশ্লেষক ডক্টর মামুনুর রশিদের সঙ্গে। ডক্টর মামুনুর রশিদ কেন্ট বিশ্ববিদ্যালয়ে পড়ান। আশা করি তার বিশ্লেষণের সঙ্গে আপনি আপনার জীবনের উপর অর্থনীতির প্রভাবকে মিলিয়ে দেখতে পারবেন। ধন্যবাদ ডক্টর রশিদ যুক্ত হওয়ার জন্য। কোন প্রশ্ন দিয়ে শুরু করব ডক্টর মামুনুর রশিদ? প্রথম প্রশ্ন করতে পারি যে সরকার এত ব্যয় করে ফেলেছে, সরকার এত খরচ করে ফেলেছে, মানে এই সরকার, তাতে মানুষের জীবনের উপর কি প্রভাব পড়ছে বলে মনে হয় আপনার? আপনাকে ধন্যবাদ আপা। সরকারের আসলে দুইটা পদক্ষেপ খুব দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল প্রথম থেকেই। প্রথমটা হচ্ছে সরকার শুধু বাইরের থেকে যে লোন নিয়েছে সেটা না, সরকার দেশীয় বিভিন্ন উৎস থেকে, যেমন ধরেন ব্যাংকিং খাত থেকে প্রচুর পরিমাণ টাকা লোন করেছে। তার চাইতে আমার মনে হয় যে আরো অ্যালার্মিং হচ্ছে যে সরকার দেশীয় যে খাতগুলো থেকে লোন করেছিল সেগুলো সরকার কিন্তু জনগণকে সঠিক সময় জানায়নি। এবং আপনাকে আমি আরো একটু চমকে দিই, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যেই ডোমেস্টিক বরোয়িং এর যে স্ট্যাটিস্টিক্স বাংলাদেশ ব্যাংক পাবলিশ করতো, প্রায় 6 মাস ধরে এটা পাবলিশ করা বন্ধ ছিল। জুলাই তার মাস মানে তো এটা থেকে একটা জোচ্চুরি হয়ে গেল। একটা জোচ্চুরি হয়ে গেছে এটা এখন, সেটা যেন মানুষ যেন জানতে না পারে আর কি। জুলাই থেকে 2000 ডিসেম্বর 2025 পর্যন্ত এই স্ট্যাটিস্টিক্সটা আনএভেইলেবল ছিল। আমি জানি না এখন এই গত সপ্তাহে এটা এভেলেবল করেছে কিনা, বাট 6 মাসের জন্য আপনি স্ট্যাটিস্টিক্স পাবলিশ করা বন্ধ রাখতে পারেন না। আর ঋণের যে স্ট্যাটিস্টিক্স রিসেন্টলি আমরা বাংলাদেশ ব্যাংক থেকে দেখেছি, আমি এটা আগেই চেক করেছিলাম, এটা নিয়ে আমি অলরেডি অনেকগুলো পাবলিকেশন আমি করেছি ফেসবুকে। সেগুলো হচ্ছে যে সরকারের এই যে শেষ ইয়ারের যে ঋণ ছিল সেটা তার আগের বছরে, তার মানে হচ্ছে 23-24-এ শেখ হাসিনার যে লাস্ট ইয়ারে যে লোন ছিল এবং ইউনূসের 24-25-এর যেই লোন, সেটার বেড়েছে হচ্ছে ইউনূসের সময় বেড়েছে প্রায় 31%। 31%। আমি আপনাকে এটাও বলে যে 23-24-এ শেখ হাসিনা যে লোন ছিল এবং তার আগের 2 বছরের লোন কিন্তু মোটামুটি একই রকম, লোনের কোনো বৃদ্ধি হয়নি। আপনারা জানেন যে অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে শেখ হাসিনা ইনভেস্ট করেছিলেন। আমাদের আমাদের যে এডিপি হয়, যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম হয়, এটা কিন্তু পুরোটাই আসে লোন থেকে। আমরা কিন্তু ওই যে রাজস্ব থেকে, যেটা অনেকে একটা কথা বলে থাকেন যে শেখ হাসিনা এই উন্নয়ন কি তার বাবার টাকায় করেছেন কিনা, আমরা ট্যাক্সের টাকায় করেছি, এটা আসলে ঠিক না। আমাদের ট্যাক্সের জিডিপি রেশিও, ট্যাক্স টু জিডিপি রেশিও ছিল 7.5%-এর মতো শেখ হাসিনার সময়। এটা এখন 6%-এর নিচে। সো আমাদের ট্যাক্সের টাকায় আসলে সরকারি অফিসারদের বেতনও দেওয়া যায় না। সো যে উন্নয়ন তার কর্মসূচি মানে যেগুলো, মানে ধরুন এই যে এত টাকা বড় করা হলো, লোন নেওয়া হলো, ধরুন একটা নির্বাচিত মানে সরকার যদি চলেই আসে, সরকার তো নির্বাচন করবে বলে মানে একদম বদ্ধপরিকর বলে বলছে, কিন্তু চলেই আসে, সামলাবে কি করে? আম, আপনি এটার সাথে একটা ইনফরমেশন আপনি একটু জুড়ে দিই আপনাকে, সেটা হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, যারা আমাদের মেইন সরকারের যে ইনকামের সোর্স, যারা তাদেরকে আপনি রিসেন্টলি দেখেছেন রিস্ট্রাকচার করে দুটো ডিপার্টমেন্ট করা হয়েছে, একটা পলিসি ডিপার্টমেন্ট করা হয়েছে, আর একটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন বা অ্যাকশন, যে ডিপার্টমেন্ট যারা কালেকশন করবে অ্যাকচুয়ালি। তো এই এই প্রসেসগুলোর মাধ্যমে কিন্তু প্রথমে এনবিআর কে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমাদের রাজস্ব ঘাটতি প্রচুর, আপনি জানেন। সো সব, আমার মনে হয় যে এই স্টেপগুলো নেওয়াই হয়েছে যেন নতুন কোনো সরকার আসলেও তারা যেন ইকোনমিটাকে সার্ভাইভ করাইতে না পারে। যদি এই ধরনের স্টেপ না নেওয়া হতো, দেখেন এই ইন্টারিম সরকার একসাথে এত স্টেপ নেওয়া দরকার ছিল না। একদিকে ব্যাংক নিয়ে তারা যা করেছে,
5টা ব্যাংক কমপ্লিটলি পানিতে পড়ে গেছে। আপনারা এখন দেখবেন সামনে যে সরকারি প্রায় 8টা সংস্থাকে তারা মার্জ করানোর চেষ্টা করতেছে। তো এগুলো করে বেসিক্যালি কিন্তু তারা জনগণের দৃষ্টি নির্বাচন দিয়ে একদিকে সরিয়ে রাখছে, আরেকদিকে কিন্তু পুরো ইকোনমিকে তারা ডিস্ট্রয় করে দিচ্ছে। এই ডক্টর মামুন, আমার কাছে মনে হয় আপনি এত কথা যেটা বললেন আমাকে, মানে আমার তো ভয় হচ্ছে যে তারা চাইছে রাজনৈতিক সরকারকে ফেল করাতে, যাতে তারা আবার আসতে পারে বা মানে না গিয়ে থেকে যেতে পারে। মানে কোনটা? আম, তারা যে যেতে চাচ্ছে না সেটা তো তারা ওই যে একই ইলেকশনের দিনে হা না ভোটে যে ব্যবস্থা করেছে সেটাতেই প্রতীয়মান হয় যে তারা যেতে চাচ্ছে না। তারা হয়তো নির্বাচনে এক পার্টিকে জিতিয়ে দিবে, আবার হা না ভোটে অন্য পার্টিকে জিতাবে, এটা করে বেসিক্যালি তারা দীর্ঘদিন থাকতে চায়। কারণ দীর্ঘদিন না থাকলে আপনি যে লিগ্যাল ম্যান্ডেট দেওয়া, এই যে বন্দর দিয়ে দেওয়া হয়েছে বা অন্যান্য যে অ্যাসেট গুলো দিয়ে দেওয়া হচ্ছে বিদেশিদেরকে, এটার জন্য একটা লিগ্যাল ম্যান্ডেটের দরকার আছে, পার্লামেন্টারি ম্যান্ডেটের দরকার আছে। তো সেটা না দিতে পারলে তো এগুলো দীর্ঘস্থায়ী হবে না। তো ওরা যে কোনো ভাবে চেষ্টা করবে ইকোনমিকে উইক করে হোক বা অন্য কোনো ভাবে হোক দীর্ঘস্থায়ী যেন থাকতে পারে আর কি। কিন্তু আপনি এত ইকোনমিকে লক্ষ্য করেছেন যে নির্বাচনের মানে যদি নির্বাচন হয়, যে তারিখ বলছে তার মাত্র আছে 1 মাসও নেই, অনেক কম সময় আছে, তার মধ্যেই মানে চুক্তিগুলো খুব দ্রুত করে মানে মানে করার চেষ্টা চলছে, এবং এই চেষ্টা করতে গিয়ে নানা ধরনের অপকর্ম মানে হচ্ছে। আমার কাছে তথ্য হচ্ছে যে এটার পেছনে তারাই বেশি মানে কাজ করছে, যাদের বিরাট বড় অঙ্কের মানে কমিশন বাণিজ্য রয়েছে। কমিশন বাণিজ্যের চাইতে বড় কথা হচ্ছে যেসব ইউরোপিয়ান কান্ট্রি বা কোম্পানিগুলো বা আমেরিকান কোম্পানিগুলো এইসব চুক্তিতে আসতে চাচ্ছে ডিরেক্টলি ইনডিরেক্টলি, তারা তো আসলে দিন শেষে লিগ্যাল যে ক্লিয়ারেন্স ওটা না হলে তারা ঠিকমতো কাজ করতে পারবে না। তো কমিশন বাণিজ্য ছাড়াও আপনি খেয়াল করে থাকবেন যে 1 তারিখে, ফেব্রুয়ারির 1 তারিখে মোস্ট প্রবাবলি চট্টগ্রাম বন্দরের একটা অংশের বিদেশিদের কাছে দেওয়ার কথা ছিল আর কি। তো এই জুলাই আগস্টের যেই পুরো সনদের ব্যাপার স্যাপার এগুলো হচ্ছে বেসিক্যালি এই লিগ্যাল ম্যান্ডেট গুলো ঠিক করা। তা না হলে তো নির্বাচিত সরকার অলরেডি, তারেক রহমান সাহেবের বিএনপি অলরেডি ইনডাইরেক্টলি বলেছে যে তারা জুলাই সনদকে বাইপাস করে তাদের যে নিজস্ব যে অভিমত গুলো আছে, পারসেপশন গুলো আছে, সেগুলো তারা 31 দফা আছে, আহ, হ্যাঁ। জি জি 31 দফাকে তারা ইমপ্লিমেন্ট করতে চায়। তো তার মানে হচ্ছে যে লিগ্যাল গভর্নমেন্ট আসলে বা নির্বাচিত গভর্নমেন্ট আসলে সেটা যদি জামাত ইসলাম না হয় সেক্ষেত্রে অসুবিধা পড়ে যাবে তারা। তো আমার মনে হয় সেখানেই একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে ইকোনমিক্যালি দেশটাকে উইক করে দরকার হলে যদি কোনো কিছু কাজে না লাগে শেষ পর্যন্ত হয়তো ওই জাতীয় সরকার টাইপের একটা করে এদেরকে রেখে দেওয়ার ব্যবস্থা করা আর কি। তো এর একটা প্রক্রিয়া আপনি যেটা বলেছেন যে অর্থনীতিটাকে যদি দুর্বল করে রাখা যায় সেক্ষেত্রে আপনি অনেক কিছু চাপিয়ে দিতে পারবেন। আপনার যদি ইকোনমি স্ট্রং হয়ে যায়, শেখ হাসিনার সময় যেটা যেটা একটা শক্তি ছিল সেটা হচ্ছে আপনার কাছে টাকা পয়সা ছিল, আপনার কথা বলার মতো সুযোগ ছিল। আইএমএফ এরটা দেখেন, আইএমএফ কিন্তু শেখ হাসিনার সময় অত্যন্ত কঠিন সময় 2023 সালে কোভিড এর পরে ডলার সংকটে পড়েও আইএমএফ কিন্তু বাংলাদেশকে লোন দিয়েছিল। ইভেন কোনো ধরনের কড়া কোনো শর্তও ছিল না ওখানে। কিন্তু যে শর্তগুলো পরবর্তীতে অ্যাড করা হয়েছে সেই শর্ত মেনেও কিন্তু ইউনূস অনেক দিন পর্যন্ত টাকা পায়নি। ইউনূস সরকারকে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে টাকাগুলো আনার জন্য। কিন্তু এবং এখন তো সেই টাকা বলছে নির্বাচিত সরকার ছাড়া তারা লোন ছাড় করবে না। ছাড় করবে না, কিন্তু বড় একটা অংশ তো ছেড়ে দিয়েছে। আর নির্বাচিত সরকার নিয়ে সবাই এটাই চিন্তিত, ওই যে নির্বাচিত সরকার হলে তো আরো অনেক কিছু প্যাকেজ একসাথে পাওয়া যাচ্ছে, কারণ আইএমএফ এর তো অবভিয়াসলি এই বন্দর কার্যক্রমের সাথে তাদের কানেকশন আছে ডিরেক্টলি ইনডিরেক্টলি। তো স্বাভাবিকভাবে তারাও চায় যে নির্বাচিত সরকার এসে সবকিছু সিল দিয়ে আমাদেরকে ফর্মালি দিয়ে দেয় যেন। ডক্টর মামুন রশিদ, আমার কাছে যেটা খুব আশ্চর্যের বা আমার কাছে আশ্চর্যেরও মনে হয় না আসলে, আপনার কি মনে হয় যে যারা ক্ষমতায় বসিয়েছিল তারাই এই 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 টোল চাইছে এখন, তাদের তাদের হিস্সা বুঝে নিতে চাইছে? কারণ আমরা তো জানি যে এই পুরো এই ক্ষমতা দখল প্রক্রিয়ার মধ্যে বিদেশিদের হস্তক্ষেপ ছিল। না, ওনারা তো বলেছেন যে ওনাদের দেশ থেকে, ট্রাম্প তো নিজেই বললেন যে ওনার দেশ থেকে নাকি $50 মিলিয়ন ডিরেক্টলি ইনডিরেক্টলি ইনভেস্ট হয়েছে, অনেক বছর ধরে তারা এই ফিল্ড তৈরি করেছে। তো এটা তো আর এখন আর অস্বীকার করার কিছু নাই। ফরহাদ মজদার নিজেই বলেছেন যে এটা আমেরিকার সাহায্যে রেজিম চেঞ্জ হয়েছে, এখানে আর অস্বীকার করার কি আছে। আর জামাত ইসলামকে এখন যে অডিওগুলো লিকড হয়েছে সেগুলোতেও তো বোঝা যাচ্ছে যে একটা পক্ষকে জোর করে বাংলাদেশে
শাসন ক্ষমতায় আনার চেষ্টা করা হচ্ছে। তো এগুলো কেন করা হচ্ছে? অবভিয়াসলি কিছু বেনিফিট আছে, কিছু ইকোনমিক, কিছু লজিস্টিক বেনিফিট আছে, মিলিটারি বেনিফিট আছে। কিছু তো বেনিফিট আমরা ইনডিরেক্টলি দেখলাম, যে 17 মাসে ইন্ডিয়ার 7 সিস্টারকে আলাদা করে দেওয়া হবে, এইসব বলে বলে যে একটা মেন্টাল পারসেপশন তৈরি করা হয়েছে, এটা তো আমরা দেখেছি। এটার ইকোনমিক ইমপ্লিকেশনের পাশাপাশি এটার লং টার্ম পলিটিক্যাল ইন্টারেস্ট আছে এখানে। অবভিয়াসলি বাংলাদেশকে দখল করা গেলে বাংলাদেশে যে ভলনারেবিলিটি আছে, ছোট একটা দেশ, 17 কোটি মানুষ, এই ভলনারেবিলিটি দিয়ে বাংলাদেশকে খুব ইজিলি দখল করে যায় আর কি, এবং সেটাকে কন্ট্রোলে রেখে পার্শ্ববর্তী দেশগুলো বা এশিয়ার উপরে কন্ট্রোল রাখা আগামী 200 বছরের হ্যাঁ, জন্য, এই ধরনের পাশাপাশি একটা দুটো পরাশক্তি আছে, ভারত আছে, চায়না আছে। চায়না এবং এবং ভারত। চায়নাকে তো মানে ওরা তো আর রাগঢাক করছে না, চায়নাকে দমন করার জন্য বা চায়নাকে দূরে রাখার জন্য জামায়াতকে ক্ষমতায় আনার কথা তো তারা তো সরাসরি বলছে। না, এখন চায়নাকে দূরে রাখার জন্য জামাতকে ক্ষমতায় আনবে, এটা আসলে হাস্যকর যুক্তি। কারণ সেই আহ, চায়নাকে দূরে রাখার জন্য তো তারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনতো। তাহলে না আওয়ামী লীগ ইন্ডিয়ার সাথে কানেকশন ভালো ছিল, এবং তাদের তাদের জন্য এতে ডিল করতে সুবিধা হতো। এই পুরো জিনিসটা কনফিউজিং, যে চায়নাকে ডিল করতে গেলে তো ইন্ডিয়ার সাথে এখানে ভালো সম্পর্ক রাখতে হবে, আর ইন্ডিয়ার সাথে তো নিশ্চয়ই আওয়ামী লীগের সাথে জামাতের চাইতে ভালো সম্পর্ক। এই এই জিনিসগুলো পুরোপুরি নিজেদের স্বার্থ ছাড়া আর কিছু না। ওরা যে কোনো জায়গায় গিয়ে এই হয়তো ধরনের ধরুন মানে আওয়ামী লীগ তো সরাসরি বলেছেন, শেখ হাসিনা সরাসরি বলেছেন যে তার হাত দিয়ে বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো কাজ হবে না, উনি বলেছেন, এবং জি, সংসদে দাঁড়িয়ে বলেছেন। তো এটা তো নিশ্চয়ই একটা বড় ধরনের মেসেজ ছিল তাদের জন্য। এখন তো এটা আরো ক্লিয়ার হয়ে গেছে যে শেখ হাসিনা কিছুই দেন নাই, যেহেতু অতএব তাকে সরিয়ে দেওয়া হোক, যারা দিবে তাদেরকে ক্ষমতায় আনা হোক। সো যারাই এখন বাংলাদেশে ক্ষমতায় আসবে, সে যেই হোক, এ দুই দল একসাথে হোক আর দুই দল সেপারেটলি হোক, যেই ক্ষমতায় আসবে এই ধরনের একটা নিশ্চয় ব্ল্যাঙ্ক চেক তারা সাইন করে এসেছে, যে আমরা যা চাইবে তাই দিয়ে দিব। এই না হলে তো নিশ্চয়ই তারা শেখ হাসিনাকে ট্রাই করতো, লিগ্যালি যদি কিছু হইতো। আমরা যেহেতু পলিটিক্যাল ইকোনমি নিয়ে কথা বলছি, হ্যাঁ, জি, আমরা পুরোপুরি ইকোনমির দিকে যাব, তার আগে আমার একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে ধরুন মানে আমরা দেখলাম যে বোয়িং এবং মানে এয়ারবাসের মধ্যে একটা বিরাট বড় মানে ইয়ে হলো, সরকারের টানাপোড়েন হলো, এবং মানে এয়ারবাস যদি না কেনা হয় তাহলে সম্পর্কের উপর বিরাট বড় প্রভাব পড়বে। জার্মান অ্যাম্বাসেডর একদম ভরা সবাই সাংবাদিকদের সামনে বললেন। জি। আপনি ফলো করছিলেন নিশ্চয়ই, কোন জায়গায় আছে এই ব্যাপারটা? না, আমি আপডেট জানি না, কারণ আমি ওই আপনার ওই যেই লাস্ট স্টেটমেন্ট যেটা, সেটাই আমি আম, দেখেছি আর কি কোথাও, যে জার্মান অ্যাম্বাসেডর মোস্ট প্রবাবলি বলেছিলেন যে যদি এয়ারবাস কেনা না হয় তাহলে সম্পর্কের অবনতি হবে আর কি। তো এয়ারবাস তো কেনা হয়নি শেষ পর্যন্ত। বোয়িং এর মনে হয় 8টা মনে হয় প্লেন মনে হয় ইয়ে করার চেষ্টা করা হচ্ছে, এবং সেখানে বিমানের আপনি দেখেছেন যে সেটা করার জন্য বিমানের যে পরিচালনা বোর্ড, সেখানে নিজের লোকজন বসানো হয়েছে। আম, এবং সেগুলা করে সেখান থেকেও নিশ্চয়ই বড় অ্যামাউন্টের কিছু টাকা পয়সা এদিক সেদিক হবে। তার চাইতে বড় কথা যেটা ইন্টারেস্টিং আপনাকে বলে রাখি অর্থনীতির কথা, সেটা হচ্ছে এই পুরো টাকাটা আসবে লোন থেকে। আমাদের তো নিজেদের কোনো সঞ্চিতি নাই, এখন যাই আমরা বাইরে থেকে কিনতে হবে সেটা লোন থেকে আসবে। তো এটা লোনটা আমরা ডলারে নিব, এবং পরবর্তীতে এই যে এখন ঋণের হিসাব বলছিলাম একটু আগে, যে 31% ঋণ বেড়েছে, সেটার সাথে আরো লোন যোগ হবে। তো আমাদের ইভেন্চুয়ালি দেশটা যেখানে আবুল মাল আব্দুল মুহিত সাহেবের সময় থেকে আমরা লোন থেকে কিছুটা আস্তে আস্তে বেরোচ্ছিলাম, এখন দেশটাকে পুরোপুরি আবার লোনের আওতায় নিয়ে আসা হলো। একটা দেশকে, একটা জাতিকে বর্তমান যুগে ধ্বংস করার জন্য, একজন ব্যক্তিকে, একটা জাতিকে বর্তমান যুগে ধ্বংস করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে তাকে লোনের মধ্যে ঢুকিয়ে দেন, সে লোন থেকে আর কোনোদিন যেন বের হইতে না পারে। তা আমাদের দেশও একসময় লোন থেকে বের হয়েছিল, আমরা পভার্টি থেকে শুরু করে অন্যান্য সমস্যাগুলো সমাধান করছিলাম। বাট উই আর আনলাকি যে আমাদেরকে আবার ওই লোনের মধ্যে ঢুকে যেতে হলো। এবং এনবিআর এর চেয়ারম্যান, আপনার মনে আছে কিনা, উনি কিন্তু বলেছিলেন যে আমরা যে লোনের মধ্যে ঢুকে গেছি এটা আমরা অনেক দিনে বের হইতে পারবো না। তো কেউ কিন্তু এটা স্বীকার করে না যে শেখ হাসিনার সময় আসলে আমরা অনেক ভালো করছিলাম। কিন্তু মামুনুর রশিদ, এটা তো আসলে মানে এনজিও নীতি। আপনাকে, আপনি যদি মানে লোনের ভেতর না থাকেন, আপনি যদি আপনার যদি নিডি না হতে পারেন, তাহলে আপনার কাছে কোনো রকম কিছু আসবে না। তো জি, এখন তো ধরুন বৈশ্বিক মানে দান খয়রাত তো কমে গেছে, পশ্চিমা জি, দেশগুলো আর দান খয়রাত করতে চায় না, তারা এখন ব্যবসা করতে আগ্রহী। যেমন ধরুন ট্রাম্প সরাসরি বলছেন যে আমেরিকা কোনো ধরনের এইড আর দেবে না। দিবে হ্যাঁ, না।
বাংলাদেশের যে এই অবস্থা, রোহিঙ্গা সমস্যা আছে, বাংলাদেশের মানুষের এতগুলো মানুষের পেট ভরানোর ব্যাপার আছে, তো এই যে ঋণের ভেতরে ডক্টর ইউনূস নিয়ে যাচ্ছেন, ওনার মতো একজন, উনি নিজেকে ইকোনমিস্ট দাবি করেন, উনি নিজেকে দরিদ্রের মানে দারিদ্রের বন্ধু দাবি করেন, মানে কেন? আপনার কি মনে হয় এটা কি, মানে এটা কেন করছেন উনি? না, ওনার তো ওটা জাস্ট আমার যেটা মনে হয় যে ওনার নোবেল পাওয়ার জন্য একটা তত্ত্ব দরকার ছিল, উনি সেটা গ্রামীণ ব্যাংক ইউজ করে পেয়েছেন তত্ত্ব, কিন্তু উনি আসলে ইকোনমিক্সকে সামনে রেখে উনি কোনোদিনও ফেমাস হননি। উনি বেসিক্যালি, ওনাকে হয়তো তৈরি করা হয়েছিল যে একসময় বাংলাদেশে ওনাকে দরকার হতে পারে, যেটা উনি 2007-8 সাল থেকে উনি চেষ্টা করে গেছেন, সম্ভব হয়নি তখনকার আর্মি প্রধান যারা ছিলেন। আমি শুনেছি বিভিন্ন পত্রিকায়, আমি পড়েছি রিপোর্টগুলো। তো আম, যেটা উনি এখন সুযোগ পেয়েছেন 2024-এ এসে, সেই সুযোগটা উনি কাজে লাগিয়েছেন বা ওনাকে দিয়ে কাজে লাগানো হয়েছে। তো ইকোনমিস্ট তো ওনার পাশাপাশি আরো তিনজন ইকোনমিস্ট সরাসরি কাজ করছেন। আমি সিপিডি কে যদি ধরি তাহলে পুরা ইকোনমিক্স জানা লোকজন বাংলাদেশের যারা আছে সবাই তো এখন এই সরকারের পক্ষে। ইভেন ডক্টর রেহমান সোবহানকে দেখলাম এনাদের পক্ষে কথা বলছেন। সিপিডির পুরা থিঙ্ক ট্যাঙ্ক তো ওনাদের পক্ষে কথা বলছে। তো আম, এত বড় বড় ইকোনমিস্ট নিয়ে ওনারা, শেখ হাসিনা ইকোনমিক্সের কিছুই বুঝতেন না, এই একজন মহিলা মানুষ এদের সবার চাইতে ভালো ইকোনমিক্স চালাইতেন এত বড় একটা দেশকে, এটা তো তো আসলে সিপিডি তো আশ্চর্যজনক। একথাও বলেছে কয়েকদিন আগে যে এই সরকার এক বছরে যত টাকা খরচ করেছে, যে গত 40 বছরে কোন সরকার এত টাকা খরচ করতে পারেনি। খরচটা করলো কোথায়? জুলাই, মানে জুলাই যোদ্ধাদের পেছনে, না কোথায় খরচ করলো বলুন তো? এখন খরচ, সেটার প্রশ্নটা তো জিজ্ঞেস করার মতো যে সাংবাদিকদেরকে ওখানে থাকতে হইতো, সেই সাংবাদিকদেরকে এখন আর তো ওনারা দাওয়াত টাওয়াত দেয় না। বা আমি একবার চ্যালেঞ্জ দিছিলাম যে আমি ওনাদের সকল ইকোনমিস্টদেরকে চ্যালেঞ্জ দিলাম ওনারা আসুক, এই যে টাকা পাচার হয়েছে বা ব্যাংকিং সেক্টরে যে ঝামেলা, এগুলো নিয়ে আমি চ্যালেঞ্জ দিছিলাম যে আসুক, আমি ডাটা নিয়ে ডিল করব ওনাদের সাথে। ওনারা যে পরিমাণ ম্যাসাকার করে দিছে গত 16 মাসে, এই ম্যাসাকার থেকে আপনারা, সাধারণ মানুষকে তো এগুলো বোঝানো খুব মুশকিল আসলে। এই যে খরচ করা, খরচটা কোথায় করেছে ওনারা? ওনার প্রত্যেকটা ডেভেলপমেন্ট যে এক্সপেন্ডিচার ছিল সেগুলো বন্ধ করে দিয়েছেন। ওনারা শিক্ষা খাতকে আহ, অগ্রাধিকার দেননি, ওনারা চিকিৎসা খাতকে অগ্রাধিকার দেননি, নারীদেরকে কিন্তু পাঁচ উদ্যোক্তা বিলিয়নের বানানো। অস্ত্র কিনেছেন কিন্তু গত 17 মাসে। ওনারা তো 4 বিলিয়নের অস্ত্র তো সেই 5ই আগস্টের ইমিডিয়েটলি পরে পাকিস্তান থেকে কিনেছিলেন, যেই অস্ত্র নিয়ে এই জাহাজে করে আনার পরে আবার 8টা লোকের লাশ পাওয়া গেল। এগুলো তো সবাই বাংলাদেশিরা জানে, কেন ভুলে যায় সেটাই তো দুঃখের বিষয়। তো এই যে খরচগুলো করছেন ওনারা, ওনাদের বাজেটে তো বলে না যে ওনারা বেশি খরচ করছেন, ওনার বাজেট তো কমছে গত বছরের চাইতে। তাহলে ওনার খরচ করলেন কোথায়? ওনাদের যেই এডিপি যে বাস্তবায়ন সেটাও তো অনেক কম। তাহলে খরচটা হইলো কোথায়? উনি ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারে খরচ করেন নাই, তার মানে উনি জনগণের জন্য খরচ করেছেন, সার্ভিসে খরচ করেছেন। সেই সার্ভিসটা কোথায় খরচ করলেন? শিক্ষা খাতে উনি কমিয়েছেন, চিকিৎসায় কমিয়েছেন, নারী উন্নয়নে কমিয়েছেন, সামাজিক যেই আম, যেই প্রকল্পগুলো ছিল, আম, সেই প্রকল্পগুলোতে খরচ বয়স্ক কমেছে, ভাতা বন্ধ প্রায়, মানে সব মুক্তিযোদ্ধা কমে ভাতা গেছে, বন্ধ। হ্যাঁ। তো আপনি আপনি সামাজিক অবকাঠামো উন্নয়নের জন্য যে প্রকল্পগুলো 23টা না 24টা প্রকল্প ছিল, সেগুলো বেশিরভাগই বন্ধ এখন। তো এই খরচটা হলো কোথায় তাইলে? নিশ্চয়ই টাকাটা পাচার হয়েছে। খরচ বলতে তো কিন্তু এটাই বোঝানো। দেবপ্রিয় ভট্টাচার্য তো বলেছেন যে এই মানে আওয়ামী লীগ সরকার টাকা পাচার করে বাংলাদেশকে শেষ করে দিয়েছে। তাহলে যদি শেষই করে দেবে, তাহলে তারা টাকা পেলো কোথায় খরচ করার? আমাকে এটাও তো প্রশ্ন করতে হবে। আমি আমি একটু, লেট মি বি আউটরেজাস হিয়ার, আমি প্লিজ, প্লিজ। প্রিয় সম্বন্ধে বলি যে এই লোকটা আসলে ইকোনমিক্স বুঝে না। এই লোকটা ইকোনমিক্স বুঝে না বলেই সারাদিন পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়ে বেড়ায়। এই লোকটা আজ পর্যন্ত এটা, এই লোকটা কেন, এই পুরো রেজিম আজ পর্যন্ত এটা প্রমাণ দিতে পারে নাই $16 বিলিয়ন আসলে কিভাবে হয়েছে। এটারই প্রমাণ দিতে পারে নাই তারা। তারা জাস্ট মার্কেটিং করে গেছে এগুলো নিয়ে, ইয়াং জেনারেশনের মাথার মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার মতো একের পর এক স্টেটমেন্ট দিয়ে গেছে তারা। এই একটা দিয়ে একটাকে ক্যামোফ্লাজ করার চেষ্টা করেছে। ষোলো এক বিলিয়ন পয়সা তো ডলারের ফেরত নিতে পারেনি। না, একটা 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 ইনফরমেশনও তো দিতে পারে নাই তারা। আমরা বরং প্রমাণ করব, আমি এখন এনালিসিসের মধ্যে আছি, আমি কিছুদিন পরে হয়তো এটা পাবলিশ করব আর কি। আমরা বরং প্রমাণ করব যে গত 16 মাসে তারা কত শত বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে, এবং তথ্য সহ প্রচার করব। আমরা আমরা এটা নিয়ে কাজ করতেছি এখন। আর কোনো তো মানে ধারণা কি দেওয়া যেতে পারে যে কত বিলিয়ন গত ষোলো অনেক মাসে অনেক পাচার অনেক, হয়েছে? এটা আমার প্রথম এস্টিমেশন ছিল। আমি তো একবার বলেছিলাম যে শুধু আমরা জিডিপি হারিয়েছি প্রথম বছরের প্রায় $15 বিলিয়ন মতো। যে পরিমাণ জিডিপি আমাদের হওয়ার কথা ছিল প্রায় 6% হারে,
সেই জিডিপি যদি আপনি 3.5% হারে ধরেন, সেখানেই আমরা প্রায় 15 থেকে 17 বিলিয়ন ডলার হারিয়েছি। তো এর পাশাপাশি আপনি যতগুলো প্রজেক্টে দেখেন, প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু 10-15 হাজার, 20 হাজার, 30 হাজার কোটি টাকা করে আজকে রূপপুরে 25,000 মানে কোটি টাকার বলছে, মানে এক্সট্রা টাকা বলছে। রূপপুরে, শুধু রূপপুর নিয়ে আমি তিনটা ইনফরমেশন দিই আপনাকে। রূপপুরে 25 বা 24 হাজার কোটি টাকার একটা এডিশনাল কস্ট আপনি দেখতে পাচ্ছেন এখন। দ্বিতীয় হচ্ছে রূপপুরের নামে যেই কাঁচামাল আনছিল, সেখানে 18 হাজার না 19 হাজার কোটি টাকার মনে হয় কাঁচামাল পুড়িয়ে দিয়েছিল, ওই যে এয়ারপোর্টে, মনে আছে না, এয়ারপোর্টে পুড়িয়ে দিল যে। সেটার পাশাপাশি আপনি আরেকটা ইনফরমেশন হচ্ছে, কিছুদিন আগে আমাদের এক্সচেঞ্জে যখন আপডেট করেছিলাম আমরা, সেখানেও এই বিভিন্ন প্রকল্পে এডিশনাল কিছু খরচ অ্যাড হয়েছিল। তো রূপপুরের বা এই ধরনের প্রজেক্টেও মনে হয় 26 থেকে 27 হাজার কোটি টাকার এডিশনাল কস্ট হয়েছে। আমি এক্সাক্ট ফিগারটা আপনাকে বলতে পারছি না, বাট এই শুধু রূপপুরের পিছনে আপনি মোটামুটি ধরতে পারেন যে 70 থেকে 80 হাজার কোটি টাকা অলরেডি এই সরকার 16 মাসে বিভিন্নভাবে অ্যাড করার পরিকল্পনায় আছে শুধু তাহলে রূপপুর। আমাকে আমাকে একটা কোনো একটা সংখ্যা বলুন যে গত 17 মাসে এই পরিমাণ টাকা আসলে নয় ছয় হতে পারে। আমি বলছি এটা পাচার হয়েছে, মানে নয় ছয় হয়েছে। আমি এক্স্যাক্টলি আপনার ওই শব্দটাই ব্যবহার করব, 9-6। আমার হিসাব মতে, আমি এক্সাক্ট হিসাবটা আপনাকে এখন দিব না, মোস্ট প্রবাবলি ইট উইল বি ক্লোজ টু $200 বিলিয়ন। কি বলছেন? ক্লোজ টু $200 বিলিয়ন যেটা 9-6 করা হয়েছে এখানে। এই ছাত্রদেরকে টাকা দেওয়া থেকে শুরু করে এই বিভিন্ন প্রজেক্টে মানে পরামর্শ টু কি, হান্ড্রেড বিলিয়ন টাকা অথবা ডলার? $200 বিলিয়ন, মিলিয়ন 300 বিলিয়ন বিলিয়ন? পাচার। এটার মধ্যে 666 কোটি টাকা আছে। এটার মধ্যে এই যে স্পেকট্রাম দিয়ে দেয়া হয়েছে সেটার লস আছে। এটার মধ্যে ইভেন ক্রিকেটের যে 300 কোটি টাকা আমরা হারাবো সেটা আছে। এরকম 9-6 যদি আপনি অ্যাড করেন প্রত্যেকটা প্রজেক্টে, যে মেট্রো রেলের প্রজেক্টগুলোতে 16-17 হাজার কোটি টাকা করে এডিশনাল অ্যাড করা হয়েছে, নির্বাচনের জন্য যে এই যে খরচ করা হলো, মানুষের কাছ থেকে যে 3বারে টাকা তোলা হয়েছে 57 হাজার কোটি টাকা, লোন নেওয়া হয়েছে এডিশনাল, এগুলোর কোনো হিসাব নাই, কোনো টাকার কোনো হিসাব নাই। এগুলোর 9-6 যদি আপনি অ্যাড করেন, আমার এস্টিমেশন হচ্ছে ইট উইল বি ওয়ে বিয়ন্ড 200 বিলিয়ন। বলা আমি আপনাকে এই হিসাবটা বললাম, 200 মানে বিলিয়ন টু ডলার হান্ড্রেড হবে। 200 বিলিয়ন ডলার? ডলার, নট টাকা। 200 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে এরা লুট করেছে গত গত 16 মাসে, 9-6 করেছে। এবং এর একটা বেশিরভাগ অংশ এরা অলরেডি সরিয়ে নিয়ে গেছে সেই প্রথম 1 বছরে। অথচ বলা আপনি আপনি হচ্ছে শুধু আপনি শুধু ওই যে কি জানি বলে এদেরকে, সমন্বয়ক, আপনি শুধু এই যে সমন্বয়কদের হিসাব ধরেন, সমন্বয়কদের শুধু একজনের হিসাব ধরেন আপনি, ওই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছেলেটা, এই ছেলেটাই মিনিমাম 30 থেকে 40 হাজার কোটি টাকা 9-6 করছে। 30 থেকে 40 হাজার কোটি টাকা একজনে 9-6 করছে 15 মাসে। আপনি বাকিরা এবার তো আছেই। বাকিদেরটা আর কি অথচ বলবো। বাণিজ্য উপদেষ্টা বলছেন পদ্মা সেতুর কারণে চালের দাম বেড়ে গেছে। এই তো মানে এখন কিছু ব্যবসায়ী হয়ে গেলে বা বড় হয়ে গেলে যে উনি শিক্ষিত হবেন, কথাটা আসলে সেভাবে বলা যাচ্ছে না আর কি। আমি আপনাকে এই প্রশ্নটার উত্তর দিব, কিছু কিছু ইনফরমেশন দিই আপনাকে। নিশ্চয়ই, আহ, নিশ্চয়ই। আকিজ গ্রুপের হিস্ট্রি আপনি আমার চাইতে খুব ভালো করে জানেন। ওনারা আসছে বেসিক্যালি মানুষের কলিজা পড়া পয়সা দিয়ে। তো আম, মানে তারপরও আমরা বলি ফ্যাপড়া পোড়া পয়সা দিয়ে, মানে ফ্যাপসা পোড়াই পুড়িয়েছে, হ্যাঁ। আমি আমি বলি কলিজা পোড়া পয়সা আর কি। তারপরও আকিজ সাহেবের মধ্যে কিছু মানিজ্যত বা মন মানসিকতার ব্যাপার ছিল। উনি সেই আমলের মানুষ ছিলেন, বহু মানুষের চাকরি দিয়েছেন বাংলাদেশে। একসময় ট্যাক্স পেমেন্টের দিক দিয়ে ওনারা অনেক নাম করেছিলেন। কিন্তু পরবর্তী জেনারেশনে যেগুলোকে রেখে গেছেন উনি, এগুলা বেশিরভাগই আসলে কথাবার্তাও বলতে জানে না। আমি আপনাকে কিছু ইনফরমেশন দিই। উনি বলেছেন যে পদ্মা সেতু না করে যদি সেচ কার্যক্রমে সরকার খরচ করত, তাহলে চালের দাম 10 টাকা থেকে 20 টাকা কম হতো। তো আমি আপনাকে বলি যে এই শেখ হাসিনার 15 বছরে বাংলাদেশে কৃষিতে স্বর্ণযুগ ছিল, স্বর্ণযুগ। যেই পরিমাণ সের পিছনে, সেচের পিছনে, সারের পিছনে এবং বীজের পিছনে শেখ হাসিনা সরকার খরচ করেছে, এটার ফল ছিল বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে আপনি দেখবেন কোনো না কোনো ব্যক্তি কিছু না কিছু এগ্রিকালচারের সাথে যুক্ত ছিল। আমি শুধু এবার একটা কথা যোগ করি আপনার সাথে, আপনি কথাটা ভুলে যাবেন না। সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে শেখ হাসিনার যে দ্বন্দ্ব,
মূলত জি জি কৃষিতে ভর্তুকির কারণে, কৃষিতে ভর্তুকি হ্যাঁ হ্যাঁ দেওয়াটা বন্ধ করানোর জন্য। এটা হ্যাঁ কিন্তু কেউ বলে না। মামুন প্লিজ একটু বলেন এটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ আইএমএফ এর সাথে দ্বন্দ্ব ছিল আর কি, কৃষির ভর্তুকি বন্ধ করা, তারপরে অন্যান্য ইস্যুগুলো নিয়ে আমি আপনাকে ইনফরমেশন গুলো দিচ্ছি একটু একটু করে। তো এই ছিল স্বর্ণযুগ, চারটা মানুষকে আপনি ক্রেডিট দিতে হবে এর জন্য। অবভিয়াসলি লিডারশিপে ছিলেন শেখ হাসিনা, আপনি মতিয়া চৌধুরী, মরহুম মতিয়া চৌধুরী, এর সাথে ছিল আব্দুর রাজ্জাক, আম, তারপরে হচ্ছেন শামসুল, ডক্টর শামসুল রিসেন্টলি মনে হয় ছাড়া পেয়েছেন, একটা মামলায় ছিলেন উনি। জি। এর আগে ছিলেন হচ্ছে আবুল মাল আব্দুল মুহিত সাহেব, এরপরে ডক্টর আতিয়ার। এরা হচ্ছে হাওর বাওর থেকে শুরু করে বাংলাদেশের ছাদ কৃষি বলেন যেখানে, এই সব কিছুতে এদের কন্ট্রিবিউশন আছে। এবং প্রাইভেট সেক্টরে একটা মানুষের কথা না বললে অন্যায় হবে, শাইখ সিরাজ সাহেব। উনি প্রাইভেট সেক্টরে বাংলাদেশের কৃষিকে অনেক আগে থেকে মোটামুটি এক হাতে ঠেলে নিয়ে গেছেন। তো এই লোকগুলোর কারণেই কিন্তু বাংলাদেশের কৃষিতে উন্নয়ন এমন হয়েছে যে শেখ হাসিনা যাওয়ার সময়ও 1.5 বছরের চাল আমাদের জন্য রিজার্ভে রেখে রেখে গিয়েছিলেন। আমরা সবজি থেকে শুরু করে মাছ উৎপাদন, পোল্ট্রি উৎপাদন অনেকগুলোতেই বিশ্বে প্রথম 3 থেকে 4 নম্বরে ছিলাম বিশ্বে। সেই সব গেছে এখন, আমাদের যে ভিলেজ লেভেলে রুরাল লেভেলে ফার্মিং ছিল নষ্ট হয়ে গেছে। আমি আপনাকে ইরিগেশন রিলেটেড জুলাই আরেকটা, জাদুঘর তো পেয়েছেন। হ্যাঁ জুলাই জাদুকর, আমি আপনাকে একটা সেচ রিলেটেড একটা ইনফরমেশন দিয়ে যে বশির সাহেব যে কথাটা বললো, এই লোকগুলো আসলে অশিক্ষিত বুঝছেন। এই গত 3 মাসে, শুধু 3 মাসে, এটা কালের কণ্ঠে আসছে, গত 3 মাসে শুধু উত্তরবঙ্গ থেকে এই ক্ষেতের মধ্যে আপনি গেলে উত্তরবঙ্গে দেখতেন যে এই যে সেচ দেওয়ার জন্য যে কল, পানির কল, এগুলো ওপেন পড়ে থাকতো শেখ হাসিনার সময়, কেউ কোনোদিন টাচও করতো না এগুলা। 100টার উপরে কল চুরি হয়েছে। তো শেখ বশিরকে কেউ এই প্রশ্নটা জিজ্ঞেস করতে পারলো না যে বেটা তুমি এই এই কলগুলো তো বাঁচাইতে পারলা না, এখানে আসছো শেখ হাসিনার ইরিগেশন নিয়ে তুমি দোষ দিতে। এবারে আপনারে বলি যে আহ, যদি শেখ হাসিনার সময় চালের দাম কমানোই যেত, তাহলে তোমরা এত এত চাল আমদানি করতেছো কেন ইন্ডিয়া থেকে? চাল আমদানি করে আবার চালের দাম কমাইতে তো পারো নাই, 70 টাকা চালের দাম এখন 110 টাকা হয়েছে। আচ্ছা, তারপরে এই চালের চোরাচালানির সাথেও তো বশির সাহেবদের সম্পর্ক আছে, তেলের চোরাচালানির সাথেও তো আকিজ গ্রুপের সম্পর্ক আছে, বাটার যে শোরুম পুড়িয়ে দিয়েছিল সেখানেও তো চামড়া ব্যবসার সাথে আকিজ গ্রুপের সম্পর্ক আছে। এরপরে আসেন আপনি পদ্মা সেতুর বেলায়, পদ্মা সেতু করার কারণে বাংলাদেশের 21টা জেলা সেন্ট্রালের সাথে কানেক্টেড হয়েছে। এই বেনিফিট বুঝার মতো বুদ্ধি বশির সাহেবের এখনো হয় কিন্তু নাই। আচ্ছা ধরুন বশির সাহেব তো মানে অবুঝ মানে ভাবলাম, কিন্তু যাকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ভাবা হচ্ছে, তিনি হুম। বলছেন যে সব ফ্লাইওভার আর ইসের দরকার ছিল না। মানে স্পিড রোড যেগুলো আছে সেগুলোর দরকার ছিল না। মানে উনি কেন? লন্ডনে এগুলো দেখে নাই তো, এই জন্য লন্ডনে তো ওইভাবে কোনো মেজর কোনো ফ্লাইওভার নাই, ব্রিজ নাই, আসলেই নাই। তো যার কারণে তো উনি লন্ডনে কয়েকটা টানেল টানেল দেখছে, লন্ডনের বাইরে আর কি। লন্ডনে যে অঞ্চলে উনি থেকেছেন, বাংলাদেশ থেকে প্রত্যেকটা ভোটের সময় হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে আসছেন, নমিনেশনের টাকা, ওনার তো বাইরে কোথাও যাইতে হয় নাই। যার কারণে উনি ফ্লাইওভার দেখবে কোত্থেকে আর ব্রিজ দেখবে কোত্থেকে? লন্ডনে তো বড় নদীও নাই, আর পাশে একটা শুধু থেমস নদী আছে, বাংলাদেশে বড় একটা খালের সমান। তো উনি এই ব্রিজের মূল্য বুঝবে কোত্থেকে, আর উনি ওই ইনফ্রাস্ট্রাকচারের মূল্য বুঝবে কোত্থেকে? ডক্টর মামুনুর রশিদ, আপনি টাকার কথা যখন তুললেনই, বাংলাদেশের একজন সাবেক মন্ত্রী এবং বিজনেসম্যানের কথা বলা হয়, যার লন্ডনের অনেকগুলো বাড়ি আছে, ইয়ে আছে। হুম, আমি তাই। পড়ছিলাম যে তাকে মানে তিনি যে বাড়িগুলো কিনেছেন সেগুলো কেনা হয়েছে বার্কলেজের লোন থেকে, বার্কলেজের লোন থেকে। হুম। তারেক রহমান এখানে ছিলেন, সেখানে তিনি 7 বছর মানে 17 বছর এখানে থাকলেন। তাকে নিয়ে কোনো প্রশ্ন করা হলো না, হয় না? তার গাড়ি, তার যে ল্যাভিশ জীবনযাপন, এই টাকার উৎস কি তাহলে? তো টাকার উৎসের আগে তো তো সিম্পল প্রশ্ন জিজ্ঞেস করি, এটা বিএনপি সমর্থকদের জন্য যদি তারা দেখেন কখনো, তাদের জন্য জিজ্ঞেস করি। একজন অ্যাসাইলাম সিকার, ইউকেতে একজন অ্যাসাইলাম সিকার, যিনি অ্যাসাইলাম নিয়ে ইউকেতে এসেছেন, উনি এত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে কিভাবে? একটু খোঁজ করলেই তো বিএনপির লোকজন জানতে পারবে যে 4 বছর ধরে সে এই তারেক রহমান সাহেবের টাকা বাংলাদেশ থেকে হুন্ডি করে আনার জন্য 130 টাকা, যখন পাউন্ডের রেট ছিল তখন হুন্ডি করে আনার জন্য 1 পাউন্ডের জন্য 160 টাকা পর্যন্ত দিয়েছে তারা। এত পরিমাণ টাকা 4 বছর লাগছে এই টাকা ইউকেতে আনতে। এত টাকা পেয়েছে কোথায় উনি? কিন্তু এই যে লোকটা বারবার, নির্বাচনে যে হলফনামা দিয়েছেন তাতে কি এই টাকা উনি দেখিয়েছেন? না না, উনি রাজনীতিবিদ, উনি একমাত্র রাজনীতিবিদ নির্বাচনের হলফনামায়, এবং মনে হয় 7 লাখ টাকা দিয়ে দেখিয়েছেন মনে হয়, না কি কত জানি বছরে ইনকাম ওনার। তো রাজনীতিবিদের তো 7 লাখ টাকাও ইনকাম থাকার কথা না।
আর উনি যে এমন কোনো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি না, উনি ইন্টারফেল, তো কিন্তু ওনার তো ধরুন আর এই 7 লাখ টাকা যে ওনার আয়, সেই 7 লাখ টাকা দিয়ে লন্ডনে এত বড় একটা গাড়ি কেনা যায় এবং এত এত বড় বড় একটা একটা বাড়িও বা বাড়িতে উনি থাকা যায়। কিনবেন কিভাবে? না, লন্ডনে হয়তো বাড়ি গাড়ি করা অসুবিধা তেমন একটা না, লোন টোন হয়তো নিতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে লোন নেওয়ার জন্য লন্ডনে ক্রেডিট রেটিং চেক করে, সেই টাকাটাও বা উনি কোথায় পেলেন? ওনার ব্যবসা কি? উনি তো লন্ডনে কোনো ব্যবসায় জড়িত ছিলেন না। এই লোকটার, এই তারেক রহমান সাহেবের সম্মান রেখেই বলছি, ওনার বাবার কিন্তু যতই আমরা, ওনার বাবা হচ্ছিল একজন কোল্ড ব্লাডেড মার্ডারার, কিন্তু সেই লোকটারও ফিনান্সিয়াল ক্লিননেস ছিল। আমি সরাসরি বলছি, জিয়াউর রহমান সাহেবের, মরহুম জিয়াউর রহমান সাহেবের ফিনান্সিয়াল কোনো ক্রাইম ছিল না। হি ওয়াজ এ ক্রিমিনাল আদারওয়াইজ, বাট ফিনান্সিয়াল ক্রাইম ছিল না। তারেক রহমান সাহেবের দুইটাই আছে মাসাল্লাহ। উনি 21শে আগস্টে গ্রেনেড হামলার প্রথম পরিকল্পনা, সবচেয়ে বড় পরিকল্পনাকারী, এতগুলো মানুষ মেরেছেন, একদিন জেল খাটেননি। লন্ডনে এসে বসেছিলেন, এখন বাস বিদেশের সাহায্যে উনি এখন আর বাংলাদেশে দেখুন, বাংলাদেশে বাংলাদেশে এই মুহূর্তে যারা জেলে আছেন, তারা কোনো হত্যা না করে, তারা কোনো রকমের জেল কিছু খাটতেছে। না করে তারা জেলে আছেন এখন। মানে এটা ভাবা যায়? তো এই আহ, আম, এই যে 21শে আগস্টে গ্রেনেড হামলা হলো, এতগুলো মানুষ মারা গেল, আপনি দেখেন 2004 সালেই কিন্তু আপনি এই আসানুল্লাহ মাস্টার সাহেবকে হত্যা করেছেন। আপনি 2005 সালের জানুয়ারি মাসে শামস কিবরিয়া সাহেবকে হত্যা করেছেন। শামস কিবরিয়া সাহেব যেন তেন ব্যক্তি ছিলেন না, উনি একটা সরকারের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, তাকে গ্রেনেড মেরে উড়িয়ে দিয়েছেন আপনি। এর আগে আপনি 21শে আগস্টে গ্রেনেড হামলায় এতগুলো মানুষকে মেরে ফেললেন। কিন্তু তার ছেলে তো এখন বিএনপির সাথে যোগ দিয়েছে। হ্যাঁ, এবং এটার জন্য আপনি বিএনপিকে, বাংলাদেশের মানুষকে কোনোদিন শুনেছেন যে বাংলাদেশের মানুষ এই সব ঘটনার জন্য বিএনপিকে কোনোদিন ফ্যাসিস্ট বলেছিল? জিয়াউর রহমান 3,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য। কোনোদিন বাংলাদেশের কেউ বলেছে যে 3,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে তুমি একজন ফ্যাসিস্ট? বলে নাই। আপনি খালেদা জিয়াকে দেখেন, এতগুলো নির্বাচনে 2 নাম্বারই করছে তারা। কোনোদিন তো বাংলাদেশের মানুষ এই নির্বাচনে 2 নাম্বারের জন্য খালেদা জিয়াকে বা জিয়াউর রহমানকে কোনোদিন ফ্যাসিস্ট বলেনি। শেখ হাসিনাকে বলে কেন? এটাই ক্লিয়ার করে বাংলাদেশের পার্টি আসলে দুইটা, একটা হচ্ছে আওয়ামী লীগ আর সব হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ। জি। আমাদের সময় এত কম যে আমরা মানে আলোচনা অনেক বেশি দূর আগাতে পারবো না, শেষ জি। করতে হবে প্রায়। ধরুন শেখ হাসিনার আমলে কন্টিনিউয়াস, মানে কত বছর, প্রায় 5-6 বছর ধরে 7% জিডিপি গ্রোথ হয়েছে। 6.5, জি, সাড়ে ছয় সাড়ে ছয়। সাত, মানে কাছাকাছি চলে গেছে। আপনার কি মনে হয় এই বছরে আসল জিডিপি গ্রোথ কত হতে পারে? এবং যদি সংক্ষেপে বলেন যে এই জিডিপি গ্রোথটা কমে যাওয়ার ফলে বাংলাদেশের মানে ভবিষ্যৎটা কি হবে, মানে আশু ভবিষ্যৎ, আমি অনেক দূরের ভবিষ্যতের কথা বলছি না। জিডিপি হচ্ছে বেসিক্যালি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটা হচ্ছে একটা বছরে একটা নির্দিষ্ট দাম ঠিক করে আপনি কত পরিমাণ পণ্য উৎপাদন করলেন সেটার একটা হিসাব। তো শেখ হাসিনা যখন চলে গিয়েছিলেন, আমাদের জিডিপি ছিল রাফলি অ্যাবাউট $450 বিলিয়ন। এবং জিডিপি ইন্ডিকেট করে শুধুমাত্র আপনার নট স্টক অফ প্রোডাকশন, আপনার কি পরিমাণ উইলিংনেস আছে, মানুষজন আপনার দেশে আসতে চায় কিনা, পজিটিভ ইমপ্রেশন যেটাকে আমি অপটিমিজম বলবো, তো ইনভেস্টমেন্ট ক্লাইমেট থেকে শুরু করে সবকিছু। তো আপনার জিডিপি কমে যাওয়া মানে ওই ফিগারগুলো ইভেন্চুয়ালি কমে যাওয়া। আর জিডিপি কমে যাওয়ার একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট হচ্ছে আনএমপ্লয়মেন্ট বাড়তে থাকবে এবং দেশের ভিতরে যে মাইক্রো ক্রাইমগুলো আছে এগুলো বাড়তে থাকবে। তো আমাদের জিডিপি যেটা ফোরকাস্ট করেছিল ওয়ার্ল্ড ব্যাংক গত বছরে, এই বছরের জন্য যেটা ফোরকাস্ট করেছিল সেটা ছিল 5.5%। তো তখন আমি নিজে ফোরকাস্ট করেছিলাম, আমার অনেকগুলো লেখা আছে এটা নিয়ে। আমি বলেছিলাম যে এই বছর শেষে বাংলাদেশে জিডিপি গ্রোথ হইতে পারে 2.5 থেকে 2.8%-এর মধ্যে। যেটা আচ্ছা, এখন ইতিহাসের আপনি সর্বনিম্ন। এই সর্বনিম্ন, এখন আপনি বলতে পারেন যে তাইলে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে তো আপনার অনেক গ্যাপ। দেখেন, ওয়ার্ল্ড ব্যাংক প্রথম প্রান্তিক শেষে, ফার্স্ট কোয়ার্টার শেষে কিন্তু অলরেডি তাদের 5.5% থেকে কমায় নিয়ে আসছে। তিন এখন তারা পার্সেন্ট বোধহয়, বলতেছে 3.5%, হ্যাঁ। 3.5%, এখন তারা বলতেছে 3.5%। তো আমার সাথে আর তাদের ডিফারেন্স কিন্তু খুব একটা নাই। আমি বলছি পুরো বছরের জন্য তারা ফার্স্ট কোয়ার্টারেই কমিয়ে নিয়ে আসছে। কেন কমাইছে সেটাও বলি। গত কোয়ার্টারে কিন্তু, এর আগের কোয়ার্টারে আমাদের গ্রোথ হয়েছিল মাত্র 2%-এর একটু বেশি, যার কারণে আসলে দেশের ভিতরে রিয়েল কোনো প্রোডাকশন নাই এখন। যার কারণে কেউই আসলে কনফিডেন্স সহকারে বলতে পারছে না আমাদের এই জিডিপি কত হবে। জিডিপি আমাদের রিভার্টও করতে পারে, যে কমেও যেতে পারে। যে এই ধরনের অবস্থা, আমরা আগুন দিয়ে যেভাবে মব করে সবকিছু পুড়িয়ে দিচ্ছি, রিয়েলিস্টিক সেন্সে আমাদের রিয়েল কোনো প্রোডাকশন আসলে নাই, যার কারণে শেষ ভয় করি হচ্ছে। ডক্টর মামুন আজকে, কারণ হচ্ছে এটা নিয়ে আপনার সাথে দীর্ঘ আলোচনা আরো করতে হবে মনে হচ্ছে। আমাকে শুধু একটা কথা বলেন যে জি। নির্বাচন
যদি হয় তাহলে কি হবে, আর নির্বাচন যদি না হয় তাহলে কি হবে? আপনি ইকোনমি দিয়েই মানে ব্যাখ্যাটা করেন। ইকোনমি অবস্থা ভালো করার জন্য দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে অবভিয়াসলি কোর হচ্ছে প্রোডাকশন, সেই প্রোডাকশনটাকে ভালো করার জন্য দুইটা জিনিস দরকার আপনার। একটা হচ্ছে আপনাকে মেক শিওর করতে হবে যে স্থিতিশীলতা আছে, সেটা অর্থনৈতিক স্থিতিশীলতা বলেন আর পলিটিক্যাল স্থিতিশীলতা বলেন আর কি। আর আরেকটা হচ্ছে আপনাকে অপরচুনিটি তৈরি করতে হবে, যারা ভিতরের অপরচুনিটি বলেন লোকাল লোকজনের জন্য আমাদের অনেক বড় মার্কেট আছে, কনজিউমার মার্কেটও অনেক বড়, আমাদের আনএমপ্লয়মেন্ট কিন্তু অনেক বেশি এখন। তো সবকিছু মিলিয়ে ইন্টারনালি আপনাকে অপরচুনিটি তৈরি করতে হবে, বিদেশিরা এখানে টাকা নিয়ে আসবে, প্রোডাকশন করবে, তারপরে আস্তে আস্তে এটা সেটেল হবে। আর একটা হচ্ছে পলিটিক্যাল এবং ইকোনমিক যে রেজিলিয়েন্স তৈরি করা, স্ট্যাবিলিটি তৈরি করা, এটা ঠিক রাখতে হবে। এখন আমরা কি করেছি গত 16 মাসে, সেটা হচ্ছে আমরা বাইরে একটা সিগন্যাল দিয়েছি যে আমাদের কোনো পলিসি বেশি দিন টিকবে না, আমরা খুব আনস্টেবল। তো 15 বছর শেখ হাসিনার থেকে এটাকে স্ট্যাবিলিটি, যেটা রেজিলিয়েন্স, যেটা উনি আর্ন করেছিলেন বাংলাদেশের জন্য, এটা আমরা মোটামুটি প্রথম 1 বছরে আমরা ধ্বংস করে দিয়েছি এটা। তো আমরা এখন বিশ্বকে প্রমাণ করে দিয়েছি যে আমাদের আনসার্টেনটির কারণে তোমরা এখানে আসিও না, তোমরা আশপাশের দেশগুলোতে যাও। যেমন আমাদের অনেকগুলো গার্মেন্টসের অর্ডার কিন্তু ইন্ডিয়াতে চলে গেছে, ইভেন ভিয়েতনাম অনেক লাভবান হয়েছে আমাদের এই শ্রীলঙ্কা আনসার্টেনটি। লাভবান হয়েছে অনেক। তো যার কারণে আমরা আমাদের বড় যে মার্কেটটা রেডিমেড গার্মেন্টস মার্কেট, সেখানে একটা বড় ধরনের প্রফিট আমরা হারিয়েছি। আরেকটা হচ্ছে এই রেডিমেড গার্মেন্টসের আমাদের প্রফিটের একটা বড় অংশ যে ধরেন ইউএস কানেক্টেড ছিল, ইউএস এখন বলছে তাদের কাছ থেকে কিছু র মেটেরিয়ালস না কিনলে আমাদের এই বেনিফিটটুকু তারা দিবে না। সো ইভেনচুয়ালি আমাদের রেডিমেড গার্মেন্টসে ইউএস বেস যে প্রফিটটা চিন্তা করা হতো সেটা আরো হয়তো ডিক্লাইন করবে। টেক্সটাইল এবং অন্যান্য ইন্ডাস্ট্রিতে আপনি দেখতে পাচ্ছেন 1 ফেব্রুয়ারি থেকে মনে হয় তারা টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিছু একটা মনে হয় বন্ধ করার ঘোষণা দিয়েছে, যেহেতু লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে সরকার সাপোর্ট দিচ্ছে না এটার জন্য আর কি। সেটারও ইম্প্যাক্ট আসবে, 17% জিডিপি আসে এই ইন্ডাস্ট্রি থেকে। তার তো মানে তো একটা ভয়াবহ চিত্র আপনি দেখাচ্ছেন। আপনার সাথে আমরা আরো আলোচনা করব এই বিষয়টা নিয়ে, কারণ আজকে সময়টা তো আসলে কম। মানে একটু দীর্ঘ সময় নিয়ে আলোচনা করব। আপনাকে অশেষ ধন্যবাদ ডক্টর মামুনুর রশিদ। আপনাকে ধন্যবাদ। এবং আশা করি বাংলাদেশ ভালো পথের দিকে আগাবে। কোনো মানে আশার আলো কি বলতে পারেন? আমার কাছে আশার আলো হচ্ছে, আমি যেটা আগেও বলেছি বিভিন্ন অনুষ্ঠানে, আপনাকে সামারাইজ করি, সেটা হচ্ছে প্রথমে যেটা করতে হবে যে এসব ইন্ডেমনিটি উঠিয়ে নিতে হবে। আপনি খেয়াল করেন 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পরে ইন্ডেমনিটি দিয়ে আমরা 15 বছর দেশ চালিয়েছি, জিয়া রহমান সাহেব এবং পরবর্তীতে এরশাদ সাহেব। এই 15 বছর কিন্তু বাংলাদেশে ওই সেন্সে ইকোনমিক কোনো ডেভেলপমেন্ট হয় নাই। তো আবার স্ট্যাবিলিটি আসছে 90-এর পর থেকে, তখন থেকে কিন্তু ইনভেস্টমেন্ট এবং অন্যান্য খাতে আমাদের আস্তে আস্তে গ্রোথ হচ্ছিল। তো এইসব ইন্ডেমনিটি দিয়ে কিন্তু দেশের উন্নয়ন হয় না। আপনাকে ইকোনমিক গ্রোথ যদি চান, স্ট্যাবিলিটি চান, রেজিলিয়েন্স চান, ইন্ডেমনিটি উঠায় নিয়ে পুলিশ হত্যার বিচার করতে হবে। আইন শৃঙ্খলা না থাকলে বাকি কোনো কিছু কাজ করবে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি। জি।